আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা। এরপর জানিয়ে দেব পাল্টা হামলা ঠেকাতে যুদ্ধবিরতির পথে হাঁটতে পারে মস্কো। এরপর জানিয়ে দিব মহড়া শেষ হলেও তাইওয়ানকে ঘিরে রেখেছে চীনা যুদ্ধজাহাজ। এরপর জানিয়ে দিব চারদিকে বিপদ, হুমকির মুখে নেতানিয়াহু। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। বিশ্বে প্রথম ড্রোনবাহী রণতরী চালু করল তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা। পূর্ব সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনারা থাকে। মার্কিন সেনাবাহিনী ওই হামলার তথ্য জানিয়েছে, তবে হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এক বিবৃতিতে বলছে, সোমবার পূর্ব সিরিয়ার মিশন সহায়ক সাইট কর্ণকোতে একটি রকেট আঘাত হানে। আরেকটি রকেট পাওয়া যায় অ্যাটাক পয়েন্টে, তবে কেউ হামলার দায় স্বীকার করেনি। যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, পূর্ব সিরিয়ায় অবস্থান করা ইরান সমর্থিত যোদ্ধারা এই হামলা চালাতে পারে। গত মার্চে সিরিয়ার মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় একজন ঠিকাদার সহ 2 জন নিহত হয়। ঘটনার পর প্রতিশোধমূলক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলার পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছিলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ইরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পর্কিত গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। অস্টিন বলেন, আমাদের সেনাদের উপর হামলা চালানোর পর কেউ দায় মুক্তি পাবে না। মার্কিন জেনারেল এরিক কুলিরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে অবস্থান করা তাদের সেনাদের উপর ইরান সমর্থিত গোষ্ঠী 2021 সালের শুরু থেকে এখন পর্যন্ত 78 বার হামলা চালিয়েছে। পাল্টা হামলা ঠেকাতে যুদ্ধবিরতির পথে হাঁটতে পারে মস্কো। ইউক্রেনের পাল্টা হামলা বিলম্বিত করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিতে পারেন বলে ধারণা করেছে ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার সংস্থাটির মতে। এজন্য গুরুত্বপূর্ণ ধর্মীয় ছুটিকে বেছে নিতে পারেন রুশ প্রেসিডেন্ট। আইএসডব্লিউ রবিবার জানায়, 16 এপ্রিল অর্থোডক্স ইস্টারের দিনেই এ ঘোষণা দিতে পারে ক্রেমলিন। ইউক্রেনে উল্লেখযোগ্য অর্থোডক্স ধর্মাবলম্বী বাস করে। 2019 সালের এক জরিপে দেখা গেছে প্রায় 78% অর্থোডক্স খ্রিস্টান ইউক্রেনে বসবাস। এর আগে 2023 সালের জানুয়ারিতে মস্কো অর্থোডক্স ক্রিসমাসে 36 ঘন্টার যুদ্ধবিরতি ডেকেছিল, যা প্রত্যাখ্যান করেছিল ইউক্রেন। কিয়েভ তখন বলেছিল রাশিয়া প্রস্তাবিত যুদ্ধবিরতির সময়ও হামলা অব্যাহত রেখেছে। আইএসডব্লিউ বলছে, রাশিয়ার নেতারা যুদ্ধবিরতির আহ্বান জানাতে ধর্মীয় ছুটির দিনগুলো ব্যবহার করছে। মস্কো 2022 সালে অর্থোডক্স ইস্টারের সময় যুদ্ধবিরতিতে সম্মত হয়নি, কারণ ক্রেমলিনের বাহিনী ওই সময় শক্তিশালী অবস্থানে ছিল। আইএসডব্লিউ আরো জানায়, জানুয়ারিতে বড়দিনের সময়ে রুশ বাহিনীকে শীতকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত করতে যুদ্ধবিরতি ব্যবহার করেছিল ক্রেমলিন। মার্কিন থিঙ্ক ট্যাঙ্কটি বলছে, এই ইস্টারে যুদ্ধবিরতির আহ্বান জানাতে পারে ক্রেমলিন, কারণ এ ধরনের বিবৃতিতে রুশ সেনারা উপকৃত হবে। এতে রাশিয়া কেবল সামরিক সুবিধাই পাবে না, খ্রিস্টান ধর্মের প্রকৃত রক্ষক হিসাবে আখ্যা পেতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আইএসডব্লিউ বলছে, এই পদক্ষেপের ফলে পূর্বাঞ্চলীয় শহর বাকমুতে সুবিধা পেতে পারে রাশিয়া। সেখানে কয়েক মাস ধরে প্রচন্ড লড়াই চলছে। যুদ্ধবিরতি হলে ইউক্রেনের পাল্টা হামলা মোকাবেলায় প্রয়োজনীয় প্রতিরক্ষা বাড়াতে পারে মস্কো। পশ্চিমা ও ইউক্রেনীয় কর্মকর্তারা অনেক দিন ধরেই কিয়েভের একটি সম্মিলিত পাল্টা হামলা নিয়ে আলোচনা করছেন, যা এই বসন্তে শুরু হতে পারে ধারণা করা হচ্ছে। মহড়া শেষ হলেও তাইওয়ানকে ঘিরে রেখেছে চীনা যুদ্ধজাহাজ। তাইওয়ানকে ঘিরে 3 দিনের সামরিক মহড়া সফলভাবে সম্পূর্ণ করেছে চীন। তবে মহড়া শেষ হলেও চারপাশ থেকে এখনো তাইওয়ানকে ঘিরে রেখেছে চীনা নৌবাহিনীর জাহাজগুলো।
যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করে প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন তাইপে ফিরে আসার পর গত শনিবার এই মহড়া শুরু করেছেন। গণমাধ্যমের প্রতিবেদন থেকে মঙ্গলবার এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাপক পরিসরে 3 দিনের চীনা সামরিক মহড়া শেষ হওয়ার পরেও চীনা নৌবাহিনীর 8টি জাহাজ এখনও তাইওয়ানের আশেপাশের পানিতে অবস্থান করছে বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। অন্যদিকে মহড়ার নামে বেইজিংয়ের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য সমালোচনা করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। তাইওয়ান প্রণালীতে শুরু করা এই মহড়ায় তাইওয়ানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে নিশানা বানিয়ে হামলার অনুসরণ করেছে। চীন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে তার নিজস্ব এলাকা হিসেবে বিবেচনা করে এবং দ্বীপটিকে তার নিয়ন্ত্রণে আনতে শক্তি প্রয়োগের সম্ভাবনাকে কখনোই ত্যাগ করেনি। তবে তাইওয়ানের সরকার চীনের এই দাবির বিরুদ্ধে বারবারই তীব্র আপত্তি জানিয়ে এসেছে। চারদিকে বিপদ, হুমকির মুখে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার বিকেলে নিজেকে বিস্তীর্ণ মরুভূমির উপত্যকায় একটি প্রত্যন্ত রাস্তার পাশে আবিষ্কার করেন। সঙ্গে তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গালান্ট। একদিন আগে গুলিতে 20 এবং 15 বছর বয়সী ব্রিটিশ ইসরায়েলি 2 বোন নিহত হয় এই জায়গায়। এখন খুনিকে ধরতে অভিযান চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি টেলিভিশনে নেতানিয়াহু বলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা ঐক্যবদ্ধ। নিরাপত্তা বাহিনীর উপর পূর্ণ আস্থা আছে আমাদের। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সমর্থন এখন অনেকটাই কমে গেছে। চলতি সপ্তাহে চারদিক থেকে ব্যাপক হামলার শিকার হয়েছে ইসরায়েল। পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, গাজা, লেবানন এবং সিরিয়া থেকে ক্ষেপণাস্ত্র আশ্রে পড়ছে ইসরায়েলি ভূখণ্ডে। মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিকভাবে প্রভাবশালী সৌদি আরব দেশটির সঙ্গে উষ্ণ সম্পর্ক চাইছে ইসরায়েল। তবে রিয়াদ এখন তেল আবিবের বড় শত্রু তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় ব্যস্ত। এসবের মধ্যেই বিচার বিভাগের ওপর প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের হস্তক্ষেপের পরিকল্পনার প্রতিবাদে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছে। ইসরায়েলের কয়েক ডজন সাবেক ঊর্ধ্বতন প্রতিরক্ষা, নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা গণতন্ত্র বিরোধী বলে সুপ্রিম কোর্টকে দুর্বল করার এই প্রস্তাবের বিরোধিতা করছে। জনসাধারণের চাপ প্রধানমন্ত্রীকে তার সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য করেছিল। পরে তিনি ঘোষণা দেন যে সুপ্রিম কোর্টকে দুর্বল করার আইন পার্লামেন্টে পাশ না হওয়া পর্যন্ত স্থগিত করা হবে। এদিকে শনিবার ফাঁস হওয়া পেন্টাগনের নথিতে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ তার কর্মীদের পাশাপাশি ইসরায়েলি জনসাধারণকে প্রতিবাদ আন্দোলনে অংশ নিতে উৎসাহিত করছে বলে উঠে এসেছে। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং আইডিএফ চিফ অব স্টাফ মোশে ইয়ালন শনিবার রাতে তেল আবিবের একটি বিক্ষোভে বলেন, আমি কয়েক দশক ধরে সেনাবাহিনীতে কাজ করছি। নেতানিয়াহু এখানকার মতো বেপরোয়া আচরণ আগে দেখেনি। দুর্নীতি, কেলেঙ্কারি ও আলোচিত ব্যক্তিগত জীবন থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী হিসেবে তার আগের 5টি মেয়াদে নেতানিয়াহুকে সাধারণ ইসরায়েলিদের সুরক্ষার প্রশ্নে একটি নিরাপদ হাত হিসেবে দেখা হতো। চরমপন্থী এবং উগ্র ধর্মীয় দলগুলোর বর্তমান জোটে ভোট দেওয়া ডানপন্থী জনগণের মধ্যে সরকারের সমর্থন কমছে। রবিবার ইসরায়েলের চ্যানেল 12 এ প্রকাশিত জরিপ অনুসারে মোট 69% ভোটার সরকারকে তার প্রথম 100 দিনের কর্মকাণ্ডে নেতিবাচক বলে উল্লেখ করেছেন। ইসরায়েলের সরকারের বিভিন্ন সূত্রের বরাতে হিব্রু মিডিয়াগুলো বলছে, সামনের সপ্তাহগুলোয় একটি বড় সামরিক মহড়া শুরু করতে বাধ্য হবে ইসরায়েল। এটি করে সরকার জনগণের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে চাইবে। শৃঙ্খলা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে ইসরায়েলের বর্তমান সরকার ক্ষমতায় আসলো পুরো বিপরীত পরিস্থিতির মুখে নেতানিয়াহু। বিশ্বে প্রথম ড্রোনবাহী রণতরী চালু করল তুরস্ক। প্রথমবারের মতো মানুষবিহীন বিমান বহনে সক্ষম রণতরী চালু করছে তুরস্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই প্রথমবারের মতো বিমানবাহী রণতরী চালু করল দেশটি। নৌ অভিযানের ড্রোনের সক্ষমতা বাড়াতেই তুরস্কের এ উদ্যোগ বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। উভচর রণতরীটির নাম সিটিজি আনাদুলু। এটি ছোট রানওয়ে থেকে উড্ডয়নের সক্ষম হেলিকপ্টার ও যুদ্ধবিমান বহন করতে পারবে। রণতরীটির দৈর্ঘ্য 232 মিটার এবং প্রস্থ 32 মিটার। এটি বিভিন্ন ধরনের যুদ্ধযান সহ 1400 সেনা বহন করতে পারবে। সোমবার ইস্তাম্বুলে রণতরীটির উদ্বোধনী অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান বলেন,
সারা বিশ্বে সামরিক ও মানবিক কার্যক্রম পরিচালনায় রণতরীটি ব্যবহার করা হবে। আমরা এই রণতরীকে আঞ্চলিক নেতৃত্বে সুসংহত করার প্রতীক হিসাবে দেখছি। তুরস্কের প্রেসিডেন্ট আরো বলেন, তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 কিজি লেমলা ড্রোন এবং লাইট অ্যাটাক এয়ারক্রাফট হুডজেট জাহাজটি থেকে উড্ডয়ন এবং অবতরণ করতে পারবে। তিনি আরো বলেন, তুরস্কে এ জাহাজের সাহায্যে সারা বিশ্বে সামরিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে। রণতরীটি সাজোয়া যান বহন করতে সক্ষম বলে জানান তিনি। F-35 মডেলের যুদ্ধ বিমান বহনে সক্ষম এমন একটি রণতরী তৈরির প্রাথমিক পরিকল্পনা ছিল তুরস্কের, কিন্তু 2019 সালে রাশিয়ার কাছ থেকে S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর যুক্তরাষ্ট্র ও ন্যাটো তাদের F-35 প্রোগ্রামটি তুরস্ক থেকে সরিয়ে নিলে আঙ্কারা তাদের রণতরী তৈরির পরিকল্পনা পরিবর্তন করে। পরে সিটিজি আনাদোলুকে ড্রোনবাহী রণতরীতে রূপান্তর করা হয়।